আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আমরা সবাই ভালো আছি। তো তোমরা সবাই নিশ্চয়ই অবগত আছো যে আমি গতকালকে এই গ্রুপে পোস্ট করছিলাম যে আমরা গণিত ওয়ান শর্ট ক্লাস শুরু করব। ঠিক আছে, তো তারই ধারাবাহিকতায় আজকে আমাদের প্রথম ক্লাস। আমরা ছোট ছোট চ্যাপ্টার গুলোকে কি করব, 1 ঘন্টার মাধ্যমে শেষ করব বা একটা ক্লাসের মাধ্যমে শেষ করব। আর যে চ্যাপ্টার গুলো একটু বড় সেগুলো আমরা 2 ক্লাসের মাধ্যমে শেষ করব। আর এবার দেখছো নিশ্চয়ই 1,62,000-এর উপরে গণিতে ফেল করছে। তো যদি তুমি ভালো করতে চাও এখনো তোমার সময় আছে। আমার একটা জিনিস মাথায় আসে না যে 2 বছরে একটা স্টুডেন্ট কি 4 থেকে 5টা অধ্যায় ভালো করে পড়তে পারে না। তো আশা করি সবার এরকম মেধা আছে, সবাই পারতেছে, তোমরা পারবা। এই জন্য ঘোরাফেরা না করে সময় থাকতে ক্লাসে ক্লাসে এসে পড়ো, খাতা কলম নিয়ে বসে যাও। ইনশাল্লাহ ভালো কিছু হবে, বিশ্বাস রাখো আমার উপর। ইনশাল্লাহ তোমরা ভালো কিছু পাইবা। তো আস্তে আস্তে তোমরা জয়েন হয়ে যাও। আমি বোর্ডে লিখে রাখছি কিছু জিনিস। তো আমরা কি বলছি প্রথমেই, ওয়ান শর্ট ক্লাস। তো আমাকে কি ঠিকঠাক মতো শোনা যাচ্ছে একটু কমেন্টে জানাও। আমার হাতে এই মুহূর্তে কোনো ফোন নাই, এই জন্য হয়তো আমি দেখতে পারতেছি না। এই জন্য একটা ক্যামেরার মানে বিপরীতে যেয়ে দেখতে হবে। তো সবাই একটু জয়েন হয়ে যায় তাড়াতাড়ি। জয়েন হয়ে তাড়াতাড়ি। এই আস্তে আস্তে জয়েন হয়ে যাও একটু প্লিজ। একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যায় আমরা ক্লাসে। আমরা কি বললাম যে বাস্তব সংখ্যা ক্লাসটি আমরা মাত্র 5টা নিয়ম করলেই সিকিউ প্লাস এমসিকিউ শেষ হয়ে যাবে। তো বাস্তব সংখ্যা এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, নট সিকিউ। তো অনেক সময় দেখা যায় যে সৃজনশীলের কোন প্রশ্নে স্যাররা যে কোন প্রশ্নে 2 মার্কের জন্য অনেক সময় দিয়ে দেয়। আর এমনিতে এমসিকিউ 2 থেকে 3টা প্রায় সময়ই বাস্তব সংখ্যা থেকে আসে। যেহেতু আমাদের চ্যাপ্টার হলো 17টা, তো কিন্তু এমসিকিউ আসবে 30টা। ঠিক আছে, সো অবশ্যই মানে অনেক চ্যাপ্টার থেকে ডাবল দিবে, ট্রিপল দিবে। অনেক চ্যাপ্টার থেকে অনেক সময় প্রশ্ন আসে না। উম, এটা স্যারদের ইচ্ছা। তবে প্রথম চ্যাপ্টার থেকে অবশ্যই 2টা বা 3টা এমসিকিউ থাকবে। তো আমরা ক্লাস শুরু করে দিলাম, ঠিক আছে। তো আমরা এই চ্যাপ্টারটা, আশা করি আমাকে ঠিকঠাক মতো শোনা যাচ্ছে। এই চ্যাপ্টারটা পড়তে গেলে বাস্তব সংখ্যা, গণিতের প্রথম চ্যাপ্টার স্বাভাবিক সংখ্যা। তো স্বাভাবিক সংখ্যা মানে কি, ন্যাচারাল নাম্বার। তো 1 2 3 4 ডট ডট 100 1000 সবগুলা কি সংখ্যা, স্বাভাবিক সংখ্যা। তো মৌলিক সংখ্যা কি, যাদের এক ব্যতীত আর কোনো সংখ্যা দিয়ে গুণ করা যায় না। তো মৌলিক সংখ্যা কাকে বলে ভাইয়া, তুমি যেই সংখ্যাকে এক ছাড়া আর কোন সংখ্যা দ্বারা কি করতে পারবা না, গুণ করতে পারবা না, তাদেরকে কি বলবা, মৌলিক সংখ্যা বলবা। তাদেরকে কি বলবা, মৌলিক সংখ্যা বলবো। তো ট্রিক্স মানে আমি কিভাবে মনে রাখবো যদি আমি এই জিনিসটা মনে না থাকে, যাদের গুণ করে মিলানো যায় না। যেমন তুমি কি 2 কে গুণ করে মিলাইতে পারবা, 3 কে মিলাইতে পারবা, 5 কে মিলানো সম্ভব, 7 কে কি মিলানো সম্ভব, কিন্তু 9 কে তো অবশ্যই মিলানো সম্ভব। 3 গুণ 3 মানে কি 9। তার মানে 9 কি সংখ্যা না, 9 মৌলিক সংখ্যা না। 11 কিন্তু মৌলিক সংখ্যা। তাহলে যাদেরকে গুণ করে মিলানো যায় না তারা কি সংখ্যা, মৌলিক সংখ্যা। আমি একটা ট্রিক্স এর মাধ্যমে মনে রাখতে পারি। আর পিওর সংখ্যা হলো এটা। তো যৌগিক সংখ্যা কি, যাদের গুণ করে মিলানো যায় স্বাভাবিক, যেমন 4 2 দুগুণে 4, 6 2 ইনটু মানে 2 ইনটু 3, 2 ইনটু 3 মানে 6, 8 মানে 2 ইনটু 4, 9 মানে কি 3 ইনটু 3। ঠিক আছে, তাহলে আমরা ইজিলি মিলাইতে পারি। ওকে, তো যাদেরকে গুণ করে মিলানো যায় কিংবা যাদের এক ব্যতীত অন্য যে কোনো সংখ্যা মানে এক ছাড়াও অন্য সংখ্যা দিয়ে গুণ করা যায় তাদেরকে যৌগিক সংখ্যা বলে। ঠিক আছে, আশা করি এই যে মৌলিক সংখ্যা আর যৌগিক সংখ্যা ক্লিয়ার। তার মানে মৌলিক সংখ্যা এক ছাড়া অন্য সংখ্যা দিয়ে গুণ করা যায়। আর ট্রিক্স কি, যে তাদেরকে গুণ করে তুমি মিলাইতে পারবা। ওকে, তো মৌলিক সংখ্যা কি,
সহমৌলিক সংখ্যা হলো মানে যে দুইটা সংখ্যা দেওয়া থাকবে। ধরো আমি তোমাকে বললাম 2 আর 3 বললাম, কি বললাম 2 আর 3 কি পরস্পর সহমৌলিক। এখন যদি তাদের গসাগু কি হয় 1 হয়, তাহলে তারা পরস্পরের সহমৌলিক সংখ্যা। আমার এই চ্যাপ্টারটা পড়তে গেলে এই জিনিস সম্পর্কে বেসিক জ্ঞান থাকা লাগবে। ওকে, তো এই সংখ্যাটা আমরা কি বের করি, গসাগু বের করতে পারবো। আর একটা নিয়ম আছে, আমরা এই সংখ্যাগুলা গুণনীয়ক বের করব। তো গুণনীয়ক কি, গুণনীয়ক মানে একটা সংখ্যাকে কি কি সংখ্যা দ্বারা গুণ করা যায়। তো আমরা 2 কে তো 2 একে 2 এই সংখ্যা দিয়ে গুণ করতে পারি। আর কোন সংখ্যা দ্বারা গুণ করা যায় না। 3 কে কি করতে পারি, 3 into 1 মানে 3। তার মানে 3 কে আর কোন সংখ্যা দ্বারা গুণ করতে পারি না। এখন একটা জিনিস লক্ষ্য করো, এখানে যে 1 আর এখানের 1, তার মানে এই যে একটা গুণনীয়ক আর এই যে আরেকটা গুণনীয়ক মিলে গেছে। যদি দুইটা যে দুইটা সংখ্যা দিবে তাদের একটা গুণনীয়ক যদি মিলে যায়, তাহলে তারা পরস্পরের সহমৌলিক সংখ্যা। তাদের একটা গুণনীয়ক কমন, 1 হলো তাদের কমন, ঠিক আছে। তো তাদের যদি একটা গুণনীয়ক মিলে যায়, তারা পরস্পরের কি সংখ্যা, সহমৌলিক সংখ্যা। কিংবা তাদের গসাগু বের করলে যদি 1 আসে, তাহলে তারা পরস্পর সহমৌলিক সংখ্যা। এই জিনিসগুলো আমাকে একটু জানতে হবে। তো তোমরা সাথে সাথে তুলতে না পারলে কি করবা, মানে স্ক্রিনশট দিয়ে দিবা, তারপর পরবর্তীতে নোট করবা। নোট অবশ্যই এই গ্রুপে সাবমিট করবা, ঠিক আছে। যাদের নোট সুন্দর হবে তাদের জন্য পুরস্কার ইনশাআল্লাহ ব্যবস্থা করা হবে। আর তোমরা অবশ্যই যেহেতু প্রথম ক্লাস, তোমরা তোমাদের বন্ধু বান্ধব সবাইকে জানিয়ে দাও। আশা করি তোমাদের অনেক অনেক উপকারে আসবে। শুধু আমাকে 1 ঘন্টা সময় দাও, দেখো আমি তোমাকে কোন লেভেলে নিয়ে যাই। ওকে, তাহলে আমরা এতটুকু বুঝলাম। এখন আমরা এর পরের আর কয়েকটা জিনিস সম্পর্কে জানলেই আমরা মেইন কনসেপ্টে চলে যাব, ঠিক আছে। আমি এই যে বই সামনে রাখলাম যাতে কোনো জিনিস বাদ না যায়। ওকে, তোমরা ঠিক তাড়াতাড়ি তোমাদের বন্ধু বান্ধবকে মেনশন দাও। তো আমরা এই কনসেপ্ট গুলো আমাদের লাগবে, ঠিক আছে। তো আমরা এগুলা জানলাম যে কি এগুলা মানে আসলে কি বোঝায়। তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও বাচ্চা কাচ্চারা, পরবর্তীতে কিন্তু তোমরা পস্তাবে, ঠিক আছে। এই ক্লাসগুলো করলে তোমাদের অনেক অনেক উপকার আসবে, বিশ্বাস করো। তোমাদের আর কোথাও পড়তে হবে না, গ্যারান্টি ইনশাল্লাহ। তো আমরা জানবো এখন পূর্ণ সংখ্যা সম্পর্কে। তো এই জিনিসগুলো জানলে আমাদের ভিতরে ম্যাথ গুলো করতে সহজ হবে। পূর্ণ সংখ্যা মানে কি, শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যা। কি সংখ্যা, ঋণাত্মক সংখ্যা বোঝায়, ঠিক আছে। তাহলে শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। তো পূর্ণ সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয় ভাইয়া, জেড দ্বারা প্রকাশ করা হয়। ওকে, আর স্বাভাবিক সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়, এন দ্বারা। এন মানে কি, ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল মানে কি, স্বাভাবিক। আবার প্রাকৃতিকও বোঝায়, বুঝে নিও, ম্যাথের ক্ষেত্রে অনেক টার্ম ব্যবহার করা হয়। তো আমরা যদি একটা সংখ্যা রেখা আঁকাই, আমরা ক্লাস 6 এ অবশ্যই পড়াশোনা করছি। তো সংখ্যা রেখার মাঝখানে থাকে 0, ডান দিকে থাকে +1 +2, এভাবে চলতে থাকবে। এদিকে -1 -2। তো দেখো এখানে কিন্তু 0 আছে, আবার কি আছে, ধনাত্মক সংখ্যা আছে, আবার এই যে ঋণাত্মক সংখ্যা আছে। তাহলে এগুলো কি সংখ্যা, এগুলো হলো পূর্ণ সংখ্যা। যেমন আমি এগুলোকে কিভাবে লিখতে পারি, ধরো আমি 1 -2 -1 0 +1 +2, এগুলোকে আমি একত্রে কি লিখতে পারি, +-1 +-2। তার মানে +-1 বলতে কি বোঝায়, এখানে প্লাসের 1 আছে, মাইনাসের 1 আছে, এখানে প্লাসেরও 2 আছে, আবার মাইনাসেরও 2 আছে। ওকে, তাহলে এগুলা কি সংখ্যা, পূর্ণ সংখ্যা। ওকে, পূর্ণ সংখ্যা অসংখ্য আছে, শেষ সীমানা নাই। পূর্ণ সংখ্যা বলতে বোঝায় শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যা। ওকে, আশা করি আজকের ক্লাস করলে তোমার এই চ্যাপ্টার পানি পানি হয়ে যাবে, ঠিক আছে। তারপরে এখন আমরা জানবো ভগ্নাংশ সম্পর্কে, ঠিক আছে। ভগ্নাংশ, তো ভগ্নাংশ মানে কি, আমরা জানি ফি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। কোনো কিছু যখন ফি বাই কিউ আকারে থাকে তখন আমরা তাকে কি বলি, ভগ্নাংশ আছে। তো ভগ্নাংশের ক্ষেত্রে উপরেরটাকে কি বলে, উপরেরটাকে বলে লব, নিচেরটাকে বলে হর। কি বলে, হর, আর এটা হলো তোমার লব। তো এমনি আমরা জানি দুধের হর থাকে উপরে, আর মেতের ভগ্নাংশের হর থাকে নিচে। এইভাবে মনে রাখতে পারো, আকারে প্রকাশ করা যায়, ঠিক আছে, প্রকাশ করা থাকে, ঠিক আছে, এভাবে মনে রাখতে পারো। তো ভগ্নাংশ কিন্তু 3 প্রকার। কি কি,
আমরা জানি তোমার হলো প্রকৃত ভগ্নাংশ, একটু জেনে নিই, ঠিক আছে? এটা হলো তোমার অপ্রকৃত, প্রকৃত আর এর উল্টা হলো অপ্রকৃত, আর একটা আছে তোমার মিশ্র, ঠিক আছে? তো একটা একটা एग्जांपल দিয়ে দিই। প্রকৃত যদি হর বড় হয় লব ছোট হয় তাহলে প্রকৃত, তাহলে অপ্রকৃত কি হবে? উল্টাটা। তার মানে হবে কি, আমাদের লব হবে বড়, হর হবে ছোট। মিশ্র মানে কি, 3 সমস্ত ধরো 2 ভাগের 1, মানে সামনে একটা সংখ্যা এক্সট্রা থাকবে, সেটাকে বলা হয় মিশ্র ভগ্নাংশ। ওকে, আর মাত্র আমাদের 2টা টার্ম জানতে হবে, তাহলে আমরা ম্যাথে ঢুকে যাব। আমি বললাম তো মাত্র 5টা নিয়মের মাধ্যমে আমি এই চ্যাপ্টার পুরা শেষ করে দিব। আমাকে 1 ঘন্টা সময় দাও। ওকে, ঘোরাঘুরি না করে তাড়াতাড়ি ক্লাসে জয়েন হও। এখন আমরা আর 2টা টার্ম জানবো, তাহলে আমাদের কি হবে, এই চ্যাপ্টারের ভিতরে আমরা ঢুকে যাব। এই জিনিসগুলো আমার লাগবে আসলে, জিনিস ভিতরের জিনিসগুলো পড়তে গেলে। এখন আমরা মূলদ আর অমূলদ, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মূলদ। এমন কোন পরীক্ষা নাই যেখানে আসে না মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যা, ঠিক আছে? তো মূলদ সংখ্যাকে ফি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, আকারে প্রকাশ করা যায়, আবার পৌনঃপুনিক আকারেও প্রকাশ করা যায়। পৌনঃপুনিক, পৌনঃপুনিক, পৌনঃপুনিক জিনিস কি আমরা ও একটু পরে জানবো, ঠিক আছে? পৌনঃপুনিকের মাধ্যমেও প্রকাশ করা যায়, ঠিক আছে? তারপরে অমূলদ কি, আমরা एग्जांपल অবশ্যই দেখব, একটু ধৈর্য ধরতে হবে। অমূলদ আমরা একটা জিনিস মনে রাখতে পারি, ফি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, প্রকাশ করা যায় না। কি থাকবে, মানে মনে রাখতে পারো রুট ওভার থাকবে, ঠিক আছে? অমূলদ সংখ্যা কি থাকবে, রুট ওভার থাকবে। যেমন √5 একটা অমূলদ সংখ্যা, √3 একটা অমূলদ সংখ্যা, ঠিক আছে? আর এটা ধরো তুমি কি করতে পারো, এখানে মনে রাখতে পারো একটা জিনিস, ধরো 5/6, কথা কথা, এই যে এটা একটা কি সংখ্যা, মূলদ সংখ্যা। ওকে, তারপর আমরা লাস্ট কি বললাম, পৌনঃপুনিক। পৌনঃপুনিক জিনিসটা কি আমরা ম্যাথের ভিতরে অবশ্যই জানবো। ওকে, তাহলে আমাদের এই জিনিসগুলো মোটামুটি লাগবে, আমাদের ম্যাথ করতে গেলে এই জিনিসগুলো লাগবে। এখন আমরা বইয়ের 19 পৃষ্ঠা, অথবা তোমাদের একটু চেঞ্জ হতে পারে, আমার 2021 সালের বই, সরি 22 সালের। তো আমরা বইয়ের 12 নং বলছিলাম না 5টা নিয়মের মাধ্যমে শেষ করাবো। এখন টাইপ শুরু, মানে 1 নাম্বার নিয়ম শুরু, এগুলো তো কোনো নিয়ম না, এগুলা বেসিক জিনিস। ওকে, এখন তোমরা নোট করা শুরু করো। 5টা নিয়মের মাধ্যমে ইনশাআল্লাহ আমি পুরো চ্যাপ্টার শেষ করে দিব। তারপরে দেখবা যে তুমি এই চ্যাপ্টারে তুমি কোনো কিছু বাদ যায় কিনা তোমার। তো ঠিকঠাক মতো কি আমাকে শোনা যাচ্ছে? মাত্র 5 জন, তোমরা তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দাও প্লিজ, সবাইকে ক্লাসে জয়েন হতে বলো, ঠিক আছে? কেউ ক্লাস থেকে যাইবা না, ঠিক আছে? দেখো শুধু তুমি আমার উপর একটু বিশ্বাস রাখো। আমরা টাইপ 1 পড়বো। এখন কি পড়বো, টাইপ 1। 5টা নিয়ম বলছি, 5টা নিয়মের মাধ্যমে শেষ করব। জাস্ট 1 ঘন্টা সময় দাও ভাইয়া, বিশ্বাস করো তুমি জীবনে যদি না ম্যাথ করো, এই চ্যাপ্টার যদি জীবনও না করো তাও পারবা। এখন আমরা প্রথমে 1 নাম্বার টাইপ দেখো, বইয়ের কত নং, 12 নং। কি বলছে প্রথমে, আবৃত্ত দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। একটা ক্যালকুলেটর খাতা, একটা কলম লাগবে শুধু, আর কিছু লাগবে না। আবৃত্ত দশমিক ভগ্নাংশে প্রকাশ করো, ভগ্নাংশে প্রকাশ করো। তোমাদের অনেকের দেখলাম আগ্রহ আছে, কিন্তু তোমরা ক্লাস করতে চাও না। আচ্ছা ভাই, তুমি যদি ক্লাস না করো তাহলে কি ম্যাথ পারবা? আমি তোমাদের কি এমনি বুঝাইতে পারবো? ক্লাস তো অবশ্যই করতে হবে। তো আমরা প্রথম এক্সাম্পলটা দেখি। প্রথমে দেওয়া আছে আমাদের কোন 1/6। তোমরা কি করবা, জাস্ট ক্যালকুলেটরটা হাতে নিবা, নিয়ে কি করবা, 1/6 দিবা। ওকে, তোমরা কি করো, 1/6 দাও, 1/6। দেখো কত আসছে, 0.1666, এভাবে আসতেই থাকতেছে, ঠিক আছে? তার মানে 6 বারবার আসতেছে। এখন একটা জিনিস লক্ষ্য করো, এখন এটাকে আমরা পৌনঃপুনিকের মাধ্যমে প্রকাশ করব। কিভাবে করি একটু দেখো, 0.1 এই জিনিসটা কিন্তু আমার থাকবে। এখন 6 যে বারবার আসতেছে, বারবার লেখার কোনো আমার প্রয়োজন আছে? এখন আমি যদি একটা 6 লিখে তার উপর একটা পৌনঃপুনিক দিয়ে দেই, তাহলে বোঝাচ্ছে যে এই 6
মানে পৌনঃপুনিক মানে বোঝায় যে সংখ্যার উপর পৌনঃপুনিক আছে সেই সংখ্যাগুলো বারবার রিপিট হচ্ছে, মানে পরবর্তীতে বারবার আসতেছে। তো পৌনঃপুনিক মানে কি বোঝায়? সংখ্যার রিপিট, এটা মনে রাখতে পারো, ঠিক আছে? তার মানে যে যার উপরে পৌনঃপুনিক আছে সে বারবার রিপিট হবে, তাই এটাই হলো আবৃত্ত দশমিক, সরি এটার উপরে পৌনঃপুনিক থাকবে, এই যে এটাই আনসার। আবৃত্ত দশমিক ভগ্নাংশে প্রকাশ করো, শেষ। এটা আবৃত্ত দশমিক ভগ্নাংশে প্রকাশ। ওকে, তা আরেকটা ম্যাথ দেখি আমরা, তাহলে আমাদের আরো একটু ক্লিয়ার হয়ে যাবে। তো কত নম্বর ম্যাথটা দেখবো আমরা? দেখি এখন গণন ম্যাথটা দেখবো, ঠিক আছে? বইয়ের না বুঝলে কমেন্ট করো, ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো আনসার দেওয়ার পরবর্তীতে। এখন যেহেতু আমার কাছে কোনো ডিভাইস নাই, তো 3 সমস্ত 2 ভাগের নয়, তো অনেকে মিশ্র ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে পারে না। কোনো সমস্যা নাই, আমি আছি তো, এই যে তোমাকে শিখাচ্ছি। এইভাবে থাকলে প্রথমে যে নিচে থাকবে তারে কি করবা? এই যে নিচে যে থাকবে তারে নিচে লিখে দিবা। তারপরে যে এটা গুণ করবা, কি করবা? এটা গুণ করবা। 3 নং কত? 27। তারপর যে গুণফলটা এটা উপরে লবের সাথে গুণ করে যোগ করে দিবা। তার মানে কি বললাম? এই যে এটা গুণ হবে, কি হবে? গুণ করবা। আর এই যে উপরেটার সাথে যোগ করে দিবা, গুণফলটাকে এটার সাথে যোগ করে দিবা। 3 নং 27, 28, 29, তার মানে এই যে 9 ভাগের 29। এখন তুমি ক্যালকুলেটরে বসায় বাদ দাও। 29 বাদ 9 কি আসতেছে? 3.222। কি আসতেছে? 3.22222 আসতেছে। তো আমরা কি বলছিলাম? 3 পয়েন্ট রাখলাম। তো একটা সংখ্যা যদি বারবার রিপিট হয় তখন আমরা তারে কি প্রকাশ করব? এই যে পৌনঃপুনিকের মাধ্যমে প্রকাশ করব। তাহলে আমি বারবার 2 না লিখে একটা 2 দিব, তার উপর একটা পৌনঃপুনিক দিয়ে দিব, তাহলে এটাই আমার আনসার। ওকে, মন থাকবে তো? তাহলে আমরা 1 নাম্বার টাইপের আরেকটা ম্যাথ দেখবো, তাহলে আমাদের 1 নাম্বার টাইপ শেষ। 13 নং, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পারছো। 1 নাম্বার টাইপের আরেকটা আছে 13 নং। কি বলছে? সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো। সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো। তুমি যদি এটা পারো তাইলে ভাইয়া তুমি মানে কি পৌনঃপুনিকের যোগ বিয়োগ গুণ ভাগ সব পারবা। এই জিনিসটা পারলে তুমি পৌনঃপুনিকের যোগ বিয়োগ গুণ ভাগ সব পারবা। দেখো শুধু আমার সাথে একটু মুছে ফেললাম। যদি তোমরা তাড়াতাড়ি আমার সাথে নোট না করতে পারো তাহলে স্ক্রিনশট রেখে দিও, আর অবশ্যই নোট করে পড়বা, ঠিক আছে? পরীক্ষার আগে রাতে দেখে যাবা। তুমি বই থেকে উদাহরণ নেই, প্রথমটাই নেই, ক নাম্বার 0.2 পৌনঃপুনিক। কি আছে? 0.2 পৌনঃপুনিক, এটা কিন্তু পৌনঃপুনিক, এটা দশমিক। তো আমি কি করব? দেখো নিয়মটা ভালো করে লক্ষ্য করবা। প্রথমে আমরা নিচের কাজটা করে নিব। প্রথমে একটা কি এভাবে দেওয়া থাকলে বলছে কি এইটাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতাম। 0.2 পৌনঃপুনিককে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো। তো আমরা প্রথমে একটা ভাগ চিহ্ন দিয়ে প্রথমে কি করবো? দেখো আমরা উপরে যা আছে ওই লিখবো 0.2। এই দশমিক থাকলে আমরা লিখবো না, যা সংখ্যা আছে সব সিরিয়ালে লিখলাম। এখন একটা বিয়োগ চিহ্ন দিব। কি চিহ্ন দিব? বিয়োগ। এখন দেখবো যে কোন সংখ্যার উপর, মানে কতটা সংখ্যার উপর পৌনঃপুনিক নাই, তাদেরকে বাদ দিয়ে দেব। তো এখানে এই শূন্যের উপর পৌনঃপুনিক নাই, এই জন্য শূন্যকে বাদ দিলাম। ওকে, তারপর কি করব? নিচে অবশ্যই কাজ করতে হবে। তো নিচের ক্ষেত্রে সবসময় আমরা দশমিকের পরে যে দশমিকের পরের অংশটুকু নিয়ে কাজ করব। তো দশমিকের পর এই যে কয়টা সংখ্যা আছে? একটা সংখ্যা, এবং তার উপর কি আছে? পৌনঃপুনিক আছে। তো একটা পৌনঃপুনিকের জন্য একটা 9 দিব। বুঝলা? যে দশমিকের পর একটা সংখ্যা আছে এবং তার উপর একটা পৌনঃপুনিক আছে, এজন্য একটা 9 দিলাম। যদি না বুঝো পুরো আরেকটা एग्जांपल দিব, বুঝে যাবে। তো আমরা এখন জাস্ট ক্যালকুলেশন করব। 9 তারপর 0.2 বলতে কি? আসলে তো 2 বোঝায়। তো 2 বিয়োগ 0 মানে কি? 2। তাহলে এটা কি? এটাই आंसर। এটাই কি? এটাই आंसर। এটা কি বলা হয়? সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো। ধরো আগেরটার উল্টা বলতে পারো, আগে যে করছিলাম সেটার आंसर দেওয়া আছে, এখন আমরা ভগ্নাংশে যাইতেছি। ওকে, তারপর ক নং আরেকটা দেখি লাস্ট, তাহলে আশা করি তোমরা এখন ক্লিয়ার হয়ে যাবা। 3.78 কি বলছে আমাকে? এই যে এখন 8 এর উপর পৌনঃপুনিক। তো আমি প্রথমে কি বলছিলাম? উপরে যা আছে সব লিখলাম, তারপর একটা বিয়োগ চিহ্ন দিব। এখন 3 আর 7 এর উপরে কি নাই? পৌনঃপুনিক নাই, তাহলে 3 আর 7 কে বাদ দিব।
এখন আমরা নিচে যাব, উপরের কাজ শেষ, নিচে যাব। নিচে গিয়ে কি করবো, নিচের ক্ষেত্রে সবসময় দশমিকের পরের অংশ নিয়ে কাজ করবো। তো দশমিকের পরে আছে আমার 7 আর 8 পৌনঃপুনিক। তো আমরা দশমিকের পরে যতটা সংখ্যার উপর পৌনঃপুনিক থাকবে নিচে ততটা 9 দিব। যেহেতু আমার একটা সংখ্যার উপর কি আছে, পৌনঃপুনিক আছে, আমি একটা 9 দিলাম। আর যাদের উপর থাকবে না তাদের জন্য একটা 0 দিবা। তাইলে কি হলো, পৌনঃপুনিকের জন্য এটার জন্য 9, একটা 9 দিতে হবে। আর যদি পৌনঃপুনিক না থাকে তাহলে কি দিব, আমরা 0 দিব। বুঝলা কি, দশমিকের পরে যতটা সংখ্যার উপর পৌনঃপুনিক থাকবে আমরা ততটা 9 দিব নিচে, আর যাদের উপর থাকবে না তাদের জন্য আমরা 0 দিব। যেহেতু এখানে একটা সংখ্যা আছে এবং তার উপর কোনো পৌনঃপুনিক নাই, এজন্য একটা 0 দিলাম। ওকে, তো এখন আমরা জাস্ট ক্যালকুলেশন করব ক্যালকুলেটর দিয়ে। কি করব বলো তো, 90 378 থেকে আমরা 37 বাদ দিব। তো বাদ দাও, 378 বিয়োগ 37 341, কত, 341, এটাই आंसर। তো তুমি ইচ্ছা করলে এটা কিন্তু মিশ্র ভগ্নাংশে নিতে পারো, ক্যালকুলেটর দিয়ে মিশ্র ভগ্নাংশে নিতে পারো, তোমার অপশন অনেক সময় থাকতে পারে। ওকে, তখন আমরা ক্যালকুলেটর দিয়ে চাপ দিয়ে অপশন আছে সেটা মিশ্র ভগ্নাংশে নেওয়া যায়। তো আমরা তাহলে টাইপ 1 আমাদের কমপ্লিট। আশা করি সবাই বুঝতে পারছো কি? সবাই প্লিজ একটু শেয়ার দাও, বন্ধুদেরকে মেনশন দাও, আর না বুঝলে অবশ্যই কমেন্টে জানাবা। ওকে, ক্লিয়ারই তো দেখা যাচ্ছে। তো আমাদের 1 নাম্বার টাইপটা শেষ হয়ে গেল, আর মাত্র 4টা টাইপ শেষ করলে আমাদের এই চ্যাপ্টার শেষ। তুমি বুঝতেই পারবা না কিভাবে তোমার চ্যাপ্টার শেষ হয়ে গেছে। তো টাইপ 1 আমাদের কমপ্লিট। এখন আমরা টাইপ 2 তে যাব। কি যাব, টাইপ 2 তে। টাইপ 2 হলো তোমার গুণ আর হলো তোমার ভাগ, ঠিক আছে? তো এগুলো কোনো ব্যাপারই না এখন আমাদের কাছে। তো আমরা বইয়ে কত নাম্বার দেখি, বইয়ে তুমি গুণ হলো 17 নং। এটা টাইপ 2 তে আমরা চলে আসছি। তো আমরা একটা গুণ করি, প্রথমটাই করি, ধরো 0.3 ভাগ 0.6, এটা উপরে পৌনঃপুনিক আছে, এটা উপরে পৌনঃপুনিক আছে। তো তুমি চাইলে কি 0.3 আর 0.6 ক্যালকুলেটর দিয়ে গুণ করতে পারো না? এই যে এটার উপরে কি আছে, পৌনঃপুনিক আছে, এটার উপরে পৌনঃপুনিক আছে। তো আমরা তো আর মানে বোকা না যে ডিরেক্ট গুণ করে দিলাম। সরি, এখানে ভাগ চিহ্ন আছে, গুণ হবে, ঠিক আছে? যে গুণ চিহ্ন আছে, গুণ করে দিলাম, আনসার দিয়ে দিলাম, হইলো না? কারণ আমরা চালাক, আমরা একটু কি ক্লেভার। আমরা কি দেখবো যে পৌনঃপুনিক আছে, তার মানে গুণ করা যাবে না। তাহলে এগুলোকে কি করতে হবে, আগে একটু কাজ করে সাইজ করতে হবে, তারপর আমরা গুণ করব। তো আমরা এটাকে সাইজ করি। একটু আগে আমরা শিখে ফেললাম যে কি বলছিলাম, যদি এভাবে থাকে পৌনঃপুনিক থাকে তাহলে উপরে যা আছে হুবহু লিখবো। তো 0.3 লিখলাম, যা আছে হুবহু সব লিখলাম, বিয়োগ দিব। কার উপর পৌনঃপুনিক নাই, শূন্যের উপর নাই, এজন্য শূন্যকে বাদ দিব। আর নিচের ক্ষেত্রে দশমিকের পরের অংশ নিয়ে কাজ করব। তো দশমিকের পরে আছে একটা সংখ্যা এবং তার উপরে একটা পৌনঃপুনিক আছে, তার মানে একটা সংখ্যার উপরে পৌনঃপুনিক, তার মানে একটা 9, শেষ। তাহলে এটা কি হয়েছে, 0.3 বলতে তো 3 বোঝায়, 3 বিয়োগ 0 মানে 3, আর নিচে হলো তোমার 9, আর মাঝখানে এখন গুণ চিহ্ন আছে, এই যে গুণ চিহ্ন আছে দিবা। তো সাইজ করে নিও আগে, সমস্যা নাই, আমরা আগে সাইজ করে নিলাম, তারপর আমরা গুণ করব। তো 0.6 কে আমরা কি করতে পারবো বলো তো, আমরা কি লিখবো, 0.6 বিয়োগ এই একটা সংখ্যার উপর কি নাই, পৌনঃপুনিক নাই, এটাকে বাদ দিব। শূন্য বলতে এমনি বাদ দেই নাই, আসলে যে কোনো সংখ্যা থাকলে সেটাকে বাদ দিয়ে দিব। অনেকে ভাবতে পারো শূন্যটা নাই দিকা এর জন্য বাদ দিছি, না। তারপর আমরা কি করব, দশমিকের পরের অংশ নিয়ে কাজ করব নিচের ক্ষেত্রে। তো দশমিকের পরে একটা সংখ্যা আছে এবং তার উপরে একটা পৌনঃপুনিক আছে, তার মানে একটা 9 দিব। যদি আরেকটা সংখ্যা থাকতো, কথার কথা ধরো এইভাবে থাকতো 9 6, তাহলে আমরা একটা 9 দিতাম, আর এই যে একটার উপর যে নাই তার জন্য একটা 0 দিতাম, অবশ্যই পরে। আর একটা एग्जांपल দিলে তোমরা বুঝে যাইবা। তো এখন আমরা কি করব, ক্যালকুলেশন 06 মানে কি 6, তো আমাদের কি থাকতেছে 6/9। এখন একটা জিনিস দেখো তো, এইগুলোকে সাইজ করার পর কি দাঁড়াইছে, এই কি হইছে 3/9 আর 6/9। এখন এই দুটো সংখ্যাকে গুণ করে দাও। তো 3/9 গুণন 6/9, এই জিনিসগুলো কি তোমরা ছোটবেলায় করো না জীবনেও? এগুলা কোনো ব্যাপার, নিচে নিচে গুণ করো, উপরে উপরে গুণ করো। তো 9 9 81, আর এই যে 3 আর 6 গুণ করলে কত হয়, 3 6 18, শেষ, এটা आंसर। তুমি যদি ইচ্ছা করলে কাটাকাটি করতে পারো এখানে, এই যে কেউ যদি কয় আমি কাটাকাটি করব, তো 3 9 এর মধ্যে কতবার যায়, 3 বার যায়, 3 1 3,
আবার এখানেও কাটাকাটি যায়, যদি তুমি 3 দ্বারা কাটো 3 দুগুণে 6, 3 তিরিকে 9, সরি 3 দ্বারা কাটলে 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 2/3। তাহলে এখানে কি আসতেছে আমার 2/3 আসতেছে। আর এখানে কি আসতেছে, এখানে আসতেছে 1/3। তাও তোমার আনসার রাইট হবে। 1/3 এর সাথে 2/3 গুণ দাও, তাহলে 3 তিরিকে 9 আর 2 একে 2। ঠিক আছে, এটা 9/2 আনসার, এটাও কিন্তু রাইট আনসার। তুমি এটাকে ভাগ করলে কিন্তু এই আনসারটা পাইবা। ওকে, আশা করি কোনো সমস্যা নাই। আর একটা এক্সাম্পল দিয়ে তোমরা বুঝে যাইবা। তো এখানে গুণ থাকলেও যেভাবে কাজ করব, ভাগ থাকলেও সেম ভাবে কাজ করব, যোগ থাকলেও সেম ভাবে কাজ করব। বুঝলা কি? মানে এগুলাকে ব্যঙ্গে আনতে হবে। মূল কথা হলো পৌনঃপুনিক থাকলে সেটাকে উঠাই দিতে হবে, তারপর তুমি যোগ থাকলে যোগ করবা, গুণ থাকলে গুণ করবা, ভাগ থাকলে ভাগ করবা, বিয়োগ থাকলে বিয়োগ করবা। ওকে, আমরা আরেকটা কোন ভাগ দেখলাম, ভাগ দেখি যে 2 পয়েন্ট কি আছে 37 পৌনঃপুনিক, 37 পৌনঃপুনিক। তারপর ভাগ করব আমরা খোঁজারা, ভাগ করব আমরা 0.45 দ্বারা, 45 পৌনঃপুনিক। ওকে, তো আমরা কিভাবে ভাগ করতে পারবো? যেহেতু পৌনঃপুনিক আছে ভাগ করতে পারবো না, তাহলে এগুলোকে সাইজ করব। এটাকে সাইজ করে কি করব? ছোট করে ফেলবো। তো আমরা কি লিখবো? যা আছে লিখবো, করে লিখবো 237। তারপর একটা বিয়োগ চিহ্ন দিয়ে কি করব? যাদের উপর পৌনঃপুনিক নাই তাদেরকে বাদ দিব। এখানে 2 আর 3 এর উপর, 2 আর 3 এর উপর পৌনঃপুনিক নাই, তাহলে 2 আর 3 বাদ। নিচের ক্ষেত্রে সবসময় দশমিকের পরের অংশ নিয়ে কাজ করব। এই অংশটুকু মানে লিখে রাখতে হবে, মনে রাখতে হবে। নিচের অংশের ক্ষেত্রে আমরা দশমিকের পরের অংশটুকু নিয়ে কাজ করব। তো দশমিকের পরে কয়টা সংখ্যা আছে? 2টা সংখ্যা আছে, এবং একটা সংখ্যার উপর পৌনঃপুনিক আছে, তার মানে একটা 9 দিব। আর একটা সংখ্যার উপর যেহেতু নাই, একটা 0 দিব। ওকে, তারপর এটাকে সাইজ করি, এটাকে একটু বিয়োগ করে দিই। কি হয়? 90 ভাগ 237 বিয়োগ 23, 237 বিয়োগ 23, 214। ঠিক আছে, যদি আমি ক্যালকুলেশনে ভুল না করি 214। তাহলে এটা সাইজ করে আমরা কি পাইলাম? এটা পাইলাম। তো এটাকে সাইজ করো। তো উপরে যা আছে ভুল লিখো, লিখলাম আমি, বিয়োগ চিহ্ন দিলাম। তো এখানে কয়টা সংখ্যার উপর পৌনঃপুনিক নাই? এই যে 0 এর উপর নাই আর 4 এর উপর নাই, তার মানে 0 আর 4 বাদ। ঠিক আছে, তারপর নিচে যাবো আমরা। নিচের ক্ষেত্রে দশমিকের পরের অংশ নিয়ে কাজ করব। তো দশমিকের পরের অংশে আছে 2টা সংখ্যা, এবং একটা সংখ্যার উপর পৌনঃপুনিক আছে, এজন্য একটা 9 দিব। আর একটা সংখ্যার উপর নাই, এজন্য একটা 0 দিব। যাদের উপর পৌনঃপুনিক থাকবে না তাদের ক্ষেত্রে 0 বসাবো নিচে। ওকে, এটা সাইজ করো। 0.45 থেকে 0.4 বাদ দিলে কত হবে? 41, আর নিচে থাকবে 90। এটা বিয়োগ দিবা ক্যালকুলেটর দিয়ে। তো 0.5 বলতে তো কিছু নাই, আর 0.4 বলতে তো কিছু নাই। ওকে, তো এই দুটো আমরা সাইজ করে পাইলাম। এখন আমাকে কি করছে? বলছে যে আমি কি করব? ভাগ করতাম, তাহলে জাস্ট এখন ভাগ করে দিব। তো কোনটাকে কোনটা দ্বারা ভাগ করব? এটাকে এটা দ্বারা ভাগ করে দিব। ওকে, তাহলে আমরা কি পাইলাম? অবশেষে এই সংখ্যাটা পাইলাম, এইটাকে এটা দ্বারা ভাগ করব। তো আমরা ভাগ দিলাম, ভাগ দিয়ে এই সংখ্যাটা বসাইলাম যে 41/90। এখন আমরা ভাগ তো আর করতে পারি না, গুণের ক্ষেত্রে একটা নিয়ম আছে, আমরা ভাগকে গুণ বানাই দিব। তো ভাগকে আমরা গুণ লিখে ফেললাম। আচ্ছা, তুমি একটা মানুষের এগেইনস্টে কথা বলতেছো, সে তোমার বিরুদ্ধে যাবে না? অবশ্যই যাবে। তাহলে এই যে যেহেতু ভাগকে আমি গুণ লিখে ফেললাম, তাহলে এই যে ভগ্নাংশটা উল্টাই যাবে, নিচেটা যাবে উপরে, উপরেটা আসবে নিচে। ওকে, এখন এই যে 90 কাটা যাবে, থাকবে কি আমার? নিচে থাকবে এখানে 41, আর উপরে থাকবে 214। এটাই আনসার। এটাকে ক্যালকুলেটর দিয়ে ভাগ করে শুরু করতে পারো। এখন আমাকে এখানে যদি যোগ থাকতো, সেম ভাবে আমি আগে কি করতাম? এই যে সাইজ করে এভাবে নিতাম, এভাবে সাইজ করে নিতাম, তারপর যোগ থাকলে যোগ করে দিতাম, বিয়োগ থাকলে বিয়োগ করে দিতাম। আশা করি যোগ বিয়োগ অবশ্যই পারবা, তোমরা ক্লাস 10 পড়ো। তাও হাত দ্বারা যোগ করতে হবে না, ক্যালকুলেটর দ্বারা যোগ করতে পারবা। ওকে, তো আমাদের টাইপ 2 শেষ। আর মাত্র 3টা টাইপ। আর মাত্র কয়টা টাইপ? 3টা। তাহলে আমাদের এই চ্যাপ্টার শেষ। তারপর তুমি দেখো এমসিকিউ সলভ করতে কি পারো কি না পারো, কিংবা কোন একটা সৃজনশীল আসছে সেটা সলভ করতে পারো কি না পারো। সবাই প্লিজ তোমার বন্ধুদেরকে শেয়ার করে দাও। আমি এভাবে প্রতিদিন ইনশাআল্লাহ তোমাদের জন্য ক্লাস নিব, জাস্ট আমাকে একটু সাপোর্ট করো। তো সবাই কি আসো? সবাই কি বুঝতেছো ক্লাস? সবাই একটু বন্ধুদের মেনশন করে নিয়ে আসো। আমি একটু পানি খেয়ে নিলাম। আর মাত্র 3টা টাইপ আছে, তাহলে আমাদের এই চ্যাপ্টার শেষ। তুমি বিশ্বাস করো না করো, দেখবা আর কিছুতে তুমি আটকাবা না।
আর যারা ঘোরাঘুরি করতেছো মনে রাখো পরবর্তীতে তোমাদের পস্তাইতে হবে। এখন আমরা দেখবো টাইপ 3। ঠিক আছে, টাইপ 3 দেখবো। ওকে, টাইপ 3 টাইপ 3 হলো তোমার মূলদ আর অমূলদ সংখ্যা নির্ণয়। ঠিক আছে, মূলদ ও অমূলদ সংখ্যা নির্ণয়, অমূলদ সংখ্যা নির্ণয়, সংখ্যা নির্ণয়। এই আমার মেসেঞ্জার গ্রুপে একটু শেয়ার করে দাও প্লিজ, যারা এখনো জানে না যে ক্লাস শুরু হয়ে গেছে তারা অ্যাড হয়ে যাও। তো আমাদের এই যে 3 নাম্বার টাইপ কিন্তু শেষ, আর মাত্র 2টা টাইপ বাকি রয়েছে, তাহলে আমাদের ক্লাস কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে, এই চ্যাপ্টার পুরো শেষ হয়ে যাবে। তো আমাকে বলছে যে মূলদ আর অমূলদ সংখ্যা নির্ণয় করো। ধরো আমার দিল যে বই থেকে নিয়ে আমি, বলছে কি √9 বললো, এটা ধরো 1 নম্বরে বললো, 2 নম্বরে বললো ধরো √11, তারপর 3 নম্বরে বললো, ধরো 3 নম্বরে বললো। এগুলো পরীক্ষাতে অনেকবার আসছে। ঠিক আছে, √6/3। তারপর আচ্ছা এগুলো আগে বুঝাই, তাহলে বুঝতে পারবা। আমি কি বলছিলাম, ওই মূলদ সংখ্যার ক্ষেত্রে রুট থাকবে, কি থাকবে, রুট থাকবে। আর মূলদ সংখ্যাকে ফি/কিউ আকারে প্রকাশ করা যাবে। মূলদ সংখ্যাকে কি করা যাবে, ফি/কিউ আকারে প্রকাশ করা যাবে। আর অমূলদ সংখ্যাকে কি করা যাবে, অমূলদ সংখ্যার ক্ষেত্রে রুট থাকবে। এখন রুট থাকলে কি তুমি অমূলদ বলে ফেলবা না, এখানে একটু কিন্তু আছে। কি কিন্তু ভাইয়া, আচ্ছা এখানে তো রুট আছে, তাহলে তো আমি ডিরেক্ট বলতে পারি যে কি সংখ্যা। তুমি রুট দেখে বলে ফেলিও না এটা অমূলদ, তাহলে কিন্তু এটা ভুল। কেন ভুল, আপনি তো বললেন। আমি বলছি একটা কিন্তু আছে, রুট থাকলেই হবে না। তুমি যদি রুটের ভিতরে যে সংখ্যাটা থাকবে সেটাকে কি করবা, তুমি দেখবা যে ভাঙ্গা যায় কিনা। ভাঙ্গার পর বা তুমি একটু কাজ করবা, ক্যালকুলেশন করবা, করার পর যদি রুটটা থাকে তারপরে রুট থেকে যাচ্ছে, তাহলে অবশ্যই সেটা অমূলদ। আমি ওই দৃষ্টিকোণ থেকে বলছি যে তুমি সরাসরি রুট দেখে বলে ফেললো না এটা অমূলদ না। তুমি এটা যে রুটের ভিতরে যে সংখ্যা থাকবে সেটাকে নিয়ে কি করবা, একটু ক্যালকুলেশন করবা, তারপর দেখবা যে রুট থাকে কিনা। যদি অবশেষে রুট থেকে যায় তাহলে কি সংখ্যা, অমূলদ। তো আমরা দেখি যে এই সংখ্যাটা কি, 3 কে কি ভাঙা যায় না, অবশ্যই ভাঙা যায়। আমরা 3 কে কি লিখতে পারি, 3 গুণ 3। ঠিক আছে, তাহলে 3 গুণ 3 মানে কি 9। এখন তো দিসলে হাম বানাই আরে। এখন বুঝো একটা জিনিস, তো আমরা এমনিতে সবাই আসলে জানি যে √9 √3 কে যদি আমরা ক্যালকুলেটরে বসাই आंसर আসবে কি, 3 আসবে। তাহলে এখানে কি রুট থাকতেছে না, তাহলে এটা কি সংখ্যা, মূলদ সংখ্যা। দেখো আমরা জানি √9 কে যদি ক্যালকুলেটরে বসায় চাপ দিই তাহলে आंसर আসবে 3। তাহলে এখানে কি মানে একটু ক্যালকুলেশন করার পর কি আর রুটটা থাকতেছে না, যেহেতু রুটটা থাকতেছে না তাহলে এটা মূলদ সংখ্যা। তো এভাবে যদি ভেঙে করাই তাহলে কি হইতেছে দেখো, √3 √3, যেহেতু √3 উপরে রুট আছে, এই 3 এর উপরে রুট আছে, আমরা দুজনকে আলাদা করে লিখলাম। তো আমরা অবশ্যই সবাই জানি যে যে একটা 3 মানে কি বোঝায়, 2টা √3 বোঝায়। একটা 5 মানে কি বোঝায়, 2টা √5। তাইলে আমরা কি 2টা √3 মানে কি একটা 3 লিখতে পারবো না, এই যে এটাই কিন্তু आंसर। ঠিক আছে, তো অবশেষে ক্যালকুলেশন করার পর কিন্তু আমার আর রুট থাকতেছে না, যেহেতু রুট থাকতেছে না তাহলে এটা কি সংখ্যা, মূলদ সংখ্যা। তো তুমি তো মানে পরীক্ষাতে 30 সেকেন্ডে বিক্রি করতে পারবা, তুমি তো আর কাউকে বুঝাইতে হইব না। ওকে, তাহলে আশা করি এটা বুঝতে পারছো। তারপর আমরা যাই √11। আচ্ছা √11 কে কি ভাঙা যায়, যায় না, তাইলে এটা কি সংখ্যা, ভাঙা যায় না, যেহেতু এটা অমূলদ, কারণ এটা রুট আছে আর এটা ক্যালকুলেশন করে ভাঙানো যায় না। অথবা তুমি ক্যালকুলেটরে বসাইবা, বসাই যখন তুমি কি করবা যে লিখবা √11 লিখে চাপ দিবা। ঠিক আছে, তারপর যে আনসারটা বের হবে, আমার আনসার বের হয়েছে 3.316624 সামথিং এরকম। এখন এটাকে যদি তুমি আবার ভগ্নাংশে প্রকাশ করতে পারো তাহলে এটা কি সংখ্যা, মূলদ সংখ্যা। কিন্তু এই সংখ্যাটাকে ভগ্নাংশে প্রকাশ করা যায় না, তাহলে এটা কি সংখ্যা না, এটা মূলদ সংখ্যা না, এটা হলো অমূলদ। এটা কি হতে পারে, তো আমরা এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট।
√6 আর 3, আচ্ছা 3 আমি লিখলাম। তো √6 কে যদি আমরা ক্যালকুলেটরে দেই, ক্যালকুলেটরে দেওয়ার আগে আমরা নিজে একটু যাচাই বাছাই করে নিই। তো 6 কে তো ভাঙা যায়, 2 × 3 মানে 6, 2 3 6, তাহলে 6। তাহলে আমরা কি লিখলাম, √2, যেহেতু উভয়ের উপর রুট আছে তাহলে আমরা উভয়কে দিয়ে দিলাম রুট, নিচে আছে 3। তো আমরা কি বলছিলাম, একটা 3 মানে দুইটা √3 লেখা যায়, আর উপরে আছে √2 আর আছে √3। এই √3 কাটা থাকতেছে অবশেষে কি, এই যে √2/√3। তো অবশেষে যেহেতু আবার রুট থাকতেছে, তাহলে এটা কি সংখ্যা, এটা হলো তোমার অমূলদ সংখ্যা, অমূলদ। কিংবা তুমি যদি শর্টকাটে করতে চাও, ক্যালকুলেটরে বসাইবা, বসানোর পর বাদ দিবা, বাদ দেওয়ার পর যদি যে আনসারটা বের হবে, আমি বাদ দেই √6 বাদ 3, যে সংখ্যাটা আসতেছে, দেখো আমার দেখা যাচ্ছে কিনা জানি না, যে আনসারটা আসবে সেটাকে তুমি যদি ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারো তাহলে এটা মূলদ, যদি না পারো তাহলে মূলদ না। শর্টকাট, ওকে। তো আশা করি বুঝতে পারছো। তো আর একটা লাস্ট এক্সাম্পল দেব, তারপর আমরা টাইপ 3 আমাদের কমপ্লিট। তো একটা দেখি, বড় একটা সংখ্যা 27, 27/48, অনেকবার পরীক্ষাতে আসছে। তো আমরা কি করব, √27 কে তো অবশ্য ভেঙে লিখতে পারি, 3 নং 27, আবার 24 দুগুণে 48 এভাবে লিখতে পারো, আবার কিভাবে লিখতে পারো, 3 ষোলং তো 48 নাকি, আমি কি ভুল বললাম, 3 ষোলং 48 না, 3 4 8, হ্যাঁ 48, এভাবে ভেঙে ভেঙে লিখতে পারি। তো √3 মানে তো √3 উপর দিয়ে দিলাম, যেহেতু √2 জনের উপর আছে তো আমরা 2 জনের উপর দিয়ে দিলাম, 3 এর উপর √3 আছে 3 কে দিয়ে দিলাম, 9 এর উপর √3 আছে 9 কে দিয়ে দিলাম, নিচে সেম 3 এর উপর √3 আছে 3 কে দিয়ে দিলাম, আবার এই যে 16 এর উপর √3 আছে 16 কে দিয়ে দিলাম। তাহলে এখন কি হইতেছে, যে √3 কাটা যাইতেছে, থাকতেছে কি আমার, দেখো তো কি থাকতেছে, অবশেষে থাকতেছে আমার √9 আর √16। তো আমরা জানি যদি ক্যালকুলেটরে বসাই, আর আগে √9 কে কিন্তু আমরা কি পাইছিলাম, 3 পাইছিলাম, তাহলে এটা মানে 3, আর √16 কে ক্যালকুলেটরে বসায় চাপ দিলে আনসার আসবে 4। দেখো ক্যালকুলেশন করার পর আমার কিন্তু কোনো রুট থাকতেছে না, যেহেতু অবশেষে কাজ করার পর কোনো রুট থাকতেছে না, এটা কি সংখ্যা, এটা অবশ্যই কি সংখ্যা, মূলদ। তো আশা করি তোমরা অনেক বেশি বার আসে যে মূলদ আর অমূলদ কিভাবে বের করতে হয়। তো ক্যালকুলেটর দিয়ে দেখতে পারো, এটাকে ভাগ দিবা, ভাগ দিয়ে যদি যে সংখ্যাটা আনসার বের হবে সেটা কিভাবে ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারবা, তখন সেটা কি হবে, যদি প্রকাশ করতে পারো মূলদ, না করতে পারলে অমূলদ। তো রুট থাকলেও অমূলদ বলা যাবে না, একটু ক্যালকুলেশন করে দেখতে হবে যে রুট কি বাদ দেওয়া যায় কিনা। ওকে, আমাদের 3 নাম্বার টাইপ শেষ, মাত্র আর 2টা রয়েছে, এই চ্যাপ্টার শেষ। যারা ক্লাস মিস করতেছো তারা কিন্তু পস্তাতে হবে, বিশ্বাস করো আর না করো দেখবা তুমি অবশ্যই অনেকের যারা ক্লাস করছে তারা থেকে অনেক অনেক পিছাই যাবা। যাদের সামনের প্রিটেস্ট পরীক্ষা, তোমরা কত একটা উপকার হবে তোমরা বিশ্বাস করতে পারবা না। তো আমরা এখন দেখবো টাইপ 4, এটা সিকিউর জন্য ইম্পর্টেন্ট। কিসের জন্য, সিকিউ যদিও আসে না, তারপর আমরা জেনে রাখলাম। ওই যে বলে না, এখন প্রমাণ করতে বলবে যে √5 একটা অমূলদ সংখ্যা, প্রমাণ করো যে √3, √11, √2 একটি অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা। এটা সিকিউর জন্য, ঠিক আছে। আগে আমরা কি করছিলাম, মানে অমূলদ সংখ্যা ধরো বের করে ফেলছিলাম ক্যালকুলেটর দিয়ে। এখন আমাদের যদি সিকিউ তে আসে তাহলে আমরা কিভাবে প্রমাণ করব, এটা কিন্তু টাইপ 4, আর একটা টাইপ করলে আমাদের এই চ্যাপ্টার ক্লোজ। ওকে, তোমরা কি ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ আমাকে? হ্যাঁ, সবকিছু তো ঠিকঠাক ক্লিয়ার আছে, স্লো কানেকশন দেখা কেন রে। ওকে ওকে ওকে, সবাই একটু মেনশন করে দাও বন্ধুদেরকে। তো এখন আমরা কি প্রমাণ করব, যে √5, √3, √11, √2। তো আমরা যদি একটা নিয়ম শিখে যাই তাহলে বাকিগুলো অটোমেটিক পারবো। এজন্য আমরা একটা দিয়ে প্রমাণ করব, আর বাকিগুলো তোমরা সেম প্রসিডিউরে প্রমাণ করে ফেলবা। ওকে, তো আমি লিখলাম। আচ্ছা, আমার কি বলছে, প্রমাণ করো √5 একটি অমূলদ সংখ্যা। এখন আমি ধরে নিব যে ধরো তুমি এক অপরাধী না, আমার কি বলতেছে যে আমি অপরাধী, আমি বলতেছি না আমি অপরাধী না। তাহলে আমি কি করব, মানে আমি প্রমাণ করতে চেষ্টা করব যে আমি অপরাধী না, তাহলে তারা কি করবে, তারা মানে আমার উপর থেকে দোষটা তুলে নিবে, ঠিক না। তো ঠিক সেম ভাবে আমি বললাম, মানে ধরে নিলাম বা মনে করি আমি
যে √5 একটা মূলদ সংখ্যা। তাহলে আমি যদি কোনোভাবে প্রমাণ করতে পারি অবশেষে না √5 মূলদ নয়, তাহলে কি সংখ্যা? অবশ্যই মূলদ। আমার কথা বুঝছো? √5, √3, √11, √2 একটি অমূলদ সংখ্যা প্রমাণ করতে বলছে। এখন আমি ধরে নিছি এটা মূলদ সংখ্যা। যদি অবশেষে আমি প্রমাণ না করতে পারি যে এটা মূলদ নয়, তাহলে এটি কি সংখ্যা ভাইয়া? অবশ্যই মূলদ। তো √5 একটি অমূলদ সংখ্যা। কিছু কিছু জিনিস জানতে হবে মেধা বিকশিত হওয়ার জন্য বা অন্যান্য কাজে লাগবে। তো আমরা প্রথমে লিখলাম। এখন আমরা কি করব? ভালো করে একটু লক্ষ্য করবা, ঠিক আছে? এখন আমরা √5 সমান লিখবো কি জানো? যেহেতু মূলদ, আমরা জানি মূলদ সংখ্যাকে কিভাবে প্রকাশ করা যায়? ভগ্নাংশ আকারে, মানে φ/q আকারে প্রকাশ করা যায়। তো φ/q মানে কি? এখানে যেখানে φ ও q হলো পরস্পর স্বাভাবিক ও সহমৌলিক সংখ্যা। সহমৌলিক জিনিসটা কিন্তু আমি বুঝাইছিলাম যে যাদের ক্ষেত্রে ধরো গসাগু 1 হবে কিংবা সাধারণ গুণনী একটা হবে, তারা পরস্পরের সহমৌলিক। যেখানে ধরো কিউ এর মানটা অবশ্যই 1 থেকে বড় হতে হবে। এই যে নিচে যে কিউটা আছে সেটা অবশ্যই 1 থেকে বড় হতে হবে, ঠিক আছে? এখন লিখে দিও যেখানে, এখন লিখে ফেললাম যেখানে কিউ গ্রেটার দেন 1। বুঝলা? তাই আমি কি বললাম? যেহেতু আমি √5 কে মূলদ সংখ্যা ধরে নিয়েছি, তাহলে √5 কে অবশ্যই φ/q আকারে প্রকাশ করতে পারবো। এখন আমরা জাস্ট কি করবো জানো? আমরা √5 কে মানে এই যে √ওভারটা তুলে দিতে চাইবো। তো রুট কিভাবে তুলে? আমরা জানি যে স্কয়ার আর এই যে √ওভার কিন্তু কি যায়? পরস্পর কাটা যায়। তো আমরা উভয় পক্ষকে বর্গ করে দেব বা স্কয়ার করে দেব। তো দিলাম স্কয়ার করে। তো এদিকে কি হবে? φ²/q² হবে। আর এদিকে স্কয়ার আর √ওভার কাটা যাবে। তো কাটা গেলে থাকবে শুধুমাত্র 5, আর এদিকে থাকবে তোমার φ²/q²। ওকে? এখন আমরা কি করবো জানো? উভয় পক্ষকে কিউ দ্বারা গুণ করব। কেন কিউ দ্বারা গুণ করব? কেন পি দ্বারা গুণ করব না? কারণ তুমি কিন্তু ধরে নিছো ভাইয়া কিউ এর মানটা 1 থেকে বড় হবে। তো যার মান ধরছো তারই তো অবশ্যই মানে এই দিকে রাখার চেষ্টা করব। কেন রাখবো একটু পরে বুঝতে পারবা। তো উভয় পক্ষকে কিউ দ্বারা গুণ করে পাই, উভয় পক্ষকে কিউ দ্বারা গুণ করি। কেন কালি বসতেছে না বুঝতেছি না রে, কালকে মার্কার চেঞ্জ করতে হবে। তো আমরা উভয় পক্ষকে কিউ দ্বারা গুণ করলে 5 * q মানে 5q, আর এখানে কিউ দ্বারা গুণ করলাম, তাহলে কি হইতেছে দেখো তো? এখানে হইতেছে 5q, আর এখানে নিচে আছে দুইটা কিউ আর উপরে আছে একটা, তাইলে একটা একটা কাটা যাবে। এই যে নিচের থেকে একটা বাদ যাবে আর উপরে থাকবে p²। এভাবে তো লিখতেই পারি, ঠিক না? এখন ভালো করে লক্ষ্য করো, এই যে 5q আমরা পাইলাম, এই যে আমি এখানে একটু বুঝাই। আমরা যে এইদিকে 5q পাইলাম, আমরা কি বলছিলাম যে কিউ এর মানটা অবশ্যই 1 থেকে বড়। তাহলে আমরা যদি কিউ এর মানটা এখানে 2 বসাই তাহলে কত পাইতেছি? 10। যদি আমরা কিউ এর মানটা এখানে 3 বসাই তাহলে 5 * 3 মানে কত? 15। আচ্ছা এই যে 15, 10 এগুলা কি সংখ্যা ভাইয়া? এগুলা কি পূর্ণ সংখ্যা না? অবশ্যই পূর্ণ সংখ্যা। তাহলে আমরা কি লিখবো? কিন্তু এই যে φ²/q কে তো তুমি কি করতে পারবা না। এই যে এইভাবে কি পূর্ণ সংখ্যা পাইবা? পাইবা না। কেন পাইবা না? তুমি যদি কিউ এর মান 2 বসাও তাহলে φ²/2 হইলো? কিছু হইলো না। তাহলে আমরা কি লিখবো? এখানে দেখা যাচ্ছে কি এখানে 5q স্পষ্টত পূর্ণ সংখ্যা, কিন্তু কালি কি ফুরাই গেল নাকি বুঝতেছি না রে। কিন্তু φ²/q পূর্ণ সংখ্যা নয়। বুঝতে পারলা দিকা? এখানে 5q পূর্ণ সংখ্যা কেন? হয় যে তাদের যদি আমি মান বসাই তাহলে আমরা পূর্ণ সংখ্যা পাইতেছি, এজন্য 5q স্পষ্টত পূর্ণ সংখ্যা, কিন্তু φ²/q পূর্ণ সংখ্যা নয়। তাইলে কি এই জিনিসটা এটা সমান হইতে পারে? এইটা একটা পূর্ণ সংখ্যা আর এইটা পূর্ণ সংখ্যা না। একটা পূর্ণ সংখ্যা আর একটা পূর্ণ সংখ্যা না, এরা পরস্পর তো কোনোদিন সমান হইতে পারে না। তাহলে আমরা কি করব? দেখা যাচ্ছে কি নিচ পর্যন্ত? দেখা যাইতেছে। তাহলে আমরা কি লিখবো? যে এখানে
তাহলে 5q নট ইকুয়াল পি স্কয়ার বাই কিউ। বুঝতে পারলাম কি? যেহেতু এটা পূর্ণ সংখ্যা, এটা পূর্ণ সংখ্যা না, তাহলে এইটা সমান তো এটা কখনোই হতে পারে না, রাইট? তাহলে আমি কি লিখলাম? 5q, অতএব 5q নট ইকুয়াল পি স্কয়ার বাই কিউ। তারপর আমরা কি লিখতে পারি? বাকি অংশটুকু কোন জায়গায় লিখবো বলো তো? এই অংশটুকু এই সাইডে লিখি। এরপরের লাইন আমরা লিখবো তাহলে √5 নট ইকুয়াল পি বাই কিউ। তাহলে √5 ও পি বাই কিউ এর সমান হতে পারে না, বুঝলা? যেহেতু 5q নট ইকুয়াল পি স্কয়ার বাই কিউ, তাহলে √5 ও পি বাই কিউ এর কি হতে পারে না? সমান হতে পারে না। অতএব √5 একটি অমূলদ সংখ্যা। আমাদের টাইপ 4 শেষ, ঠিক আছে? আমাদের টাইপ 4 কি শেষ হয়ে গেল। বুঝলা কি? মাত্র একটু জিনিস আমি একটু রিপিট করি আবার। এখন আমি সেম ভাবে এই জিনিসগুলো কিন্তু প্রমাণ করতে পারবো। প্রথমে ধরবো কি, যেটা অমূলদ সংখ্যা প্রমাণ করতে বলছে। আমি ধরে নিছি যে মনে করি √5 একটা মূলদ সংখ্যা। তো যেহেতু মূলদ সংখ্যা, তাইলে আমরা কি করতে পারবো? √5 কে অবশ্যই পি বাই কিউ হারে প্রকাশ করতে পারবো, আমরা অবশ্যই পারি। তো আমরা পিউ কিউ হলো পরস্পরের স্বাভাবিক ও সহমৌলিক সংখ্যা, যেখানে কিউ গ্রেটার দেন 1, যেখানে যে কিউ এর মানটা হবে 1 থেকে বড়। তো যেহেতু এদিকে রুট আছে, তো আমরা রুট কে কি দিয়ে তুলতে হবে? অবশ্যই স্কয়ার দিয়ে। তো আমরা উভয় পক্ষকে স্কয়ার করে দিলাম। তাইলে কি হলো? স্কয়ার রুটে কাটা গেল, এখানে থাকলো পি কিউ, আর এখানে পি স্কয়ার বাই কিউ স্কয়ার, যে পি স্কয়ার বাই কিউ স্কয়ার থাকলো। তারপর আমরা এই লাইনে এসে কি করলাম? আবার উভয় পক্ষকে কিউ দ্বারা গুণ করলাম। তো কিউ দ্বারা গুণ করলে কি হবে? 5 এর সাথে কিউ গুণ করলে 5q, আমি এক লাইন কমাই লিখছি। তারপর এদিকে কিউ গুণ করলে যে উপর নিচে আছে দুইটা কিউ আর উপরে আছে একটা, তাহলে দুইটা থেকে একটা বাদ দিলে নিচে থাকবে একটা কিউ, আর উপরে পি স্কয়ার যা ছিল পি স্কয়ার তো থাকলো। তো আমরা কি বললাম? যে 5q ইকুয়াল পি স্কয়ার বাই কিউ অবশেষে পাইলাম, বুঝলা? এখন এখানে 5q স্পষ্টত পূর্ণ সংখ্যা নয়। কেন? তুমি যদি 5 এর মান q 1 থেকে বড় বসাইতে হবে, তো 2 বসাইলে এখানে কত হইতেছে? 5 গুণ 2 মানে কি? 5q মানে কি? 5 গুণন q, এভাবে আছে। তো 10, 3 বসাইলে 5 3 15, 4 বসাইলে 5 4 20, তাহলে 15 20, এই সংখ্যাগুলো কি পূর্ণ সংখ্যা? না, অবশ্যই পূর্ণ সংখ্যা। দুইটা কি পূর্ণ সংখ্যা? না। তাহলে এখানে 5q স্পষ্টত পূর্ণ সংখ্যা, কিন্তু পি স্কয়ার বাই কিউ পূর্ণ সংখ্যা নয়। তাই 5q নট ইকুয়াল পি স্কয়ার বাই কিউ, এটা সমান হতে পারে না। তাহলে অবশ্যই এটা সমান হতে পারবে না। √5 নট ইকুয়াল পি বাই কিউ, তাই √5 একটি অমূলদ সংখ্যা। এভাবে প্রত্যেকটা আমরা প্রমাণ করতে পারবো। ওকে, সবাই কি বুঝতে পারছো? তো আমাদের লাস্ট টাইপ চলে আসছে। দেখছো, আমাদের দেখতে দেখতে আশা করি 1 ঘন্টার ভিতরে আমাদের এক চ্যাপ্টার ফুল কমপ্লিট, সিকিউ প্লাস এমসিকিউ। ইনশাআল্লাহ আশা করি কোনো তোমাদের সমস্যা হবে না। তো আমাদের লাস্ট টাইপ 5 নম্বর যে টাইপটা বাকি রয়েছে সেটা শেষ করব। তো সেটা কি বলছে? বইয়ের একটা ম্যাথ বলছে √5 এবং 4 এর মধ্যে দুটি অমূলদ সংখ্যা নির্ণয় করো। √5 ও 4 এর মধ্যে দুটি অমূলদ সংখ্যা বের করো। অমূলদ সংখ্যা বের করো। আমাদের লাস্ট টাইপ, তোমরা কি সবাই বুঝতে পারতেছো? আমাদের এই যে এই লাস্ট টাইপ, এটা করলে কিন্তু আমাদের এই চ্যাপ্টার শেষ। √5 এবং 4 এর মধ্যে দুটি অমূলদ সংখ্যা বের করব। সবাই প্লিজ বন্ধুদের মেনশন করে দাও। এক চ্যাপ্টার কিন্তু কমপ্লিট। জিনিসটা কিন্তু মানে ছোট করে দেখার মতো কিছু না। একটা চ্যাপ্টার কিন্তু কমপ্লিট হইতেছে, তুমি বিশ্বাস করো। তার পরবর্তীতে তুমি প্রশ্ন সলভ করতে যাইও। প্রশ্ন সলভ করতে যাওয়ার পর আমার কথা অবশ্যই মনে পড়বে। ওকে, তো আমরা কি করলাম? এখন একটা জিনিস লক্ষ্য করো, কি করবো আমরা? এখানে তো আছে প্রথমে √5। তো √5 সমান কি লিখবো? যে ক্যালকুলেটরে তুলে দেখি √5 মানে কি বোঝায়। তো √5 মানে 2.2 কি আসতেছে দেখো তো? 2.23606797 ... ঠিক আছে, মানে আসতেছেই। আর 4 মানে তো 4, এটা মানে তো কিছু না। 4 মানে তো 4, ঠিক আছে। 4 এ তো আমরা কিছু করতে পারি না। 4 রেখে এটা আবার 3 বুঝো না, এটা ও কিন্তু √5 ও 4 এর মধ্যে দুটি অমূলদ সংখ্যা বের করো আমাকে বলছে। তো অমূলদ সংখ্যা দুইটা কিন্তু কি হতে হবে? মানে √5 এবং 4 এর মধ্যে। তো 4 মানে তো আর কোনো কিছু না, 4 মানে তো 4ই বোঝায়।
তাহলে আমরা যে দুইটা সংখ্যা বের করব সেই দুটো হবে এই যে এই 2.2360 থেকে বড় আর 4 থেকে ছোট, তাইলে তো এদের মধ্যে হবে, তাই ঠিক না? আমি বললাম 5 থেকে 6 এর ভিতরে দুইটা সংখ্যা লিখো, তো তুমি কি সরি বললাম 10 এর ভিতরে, তো 5 থেকে 10 এর ভিতরে সংখ্যাগুলো লিখো, তো তুমি কি করবে ভাইয়া? 5 6 7 8 9 শেষ ভাই লিখে ফেলছি, তুমি বলে ফেলবে না? ঠিক তেমনি ভাবে এখানে √5 বলতে আমরা তো এটা মান পাই, এটা তো আসলে √5 বলতে কিছু হয় না, বুঝায় না, তো √5 কে ক্যালকুলেটরে নিলে চাপ দিলে এটা আসতেছে, তো এটা তো একটা মান। তো আমরা যে আনসারটা নিব সেটা হবে 2.23 থেকে বড় আর এই যে সাইড থেকে ছোট এর ভিতরে নিব সংখ্যাগুলা, এই যে এইভাবে সাইড থেকে 10 এর ভিতরে এই যে এইগুলা। ওকে, তাহলে আমরা এখানে সেম জিনিসটা করব। ধরলাম একটা সংখ্যা নিলাম আমরা a, ধরি একটা সংখ্যা ধরো a, ধরি a ইকুয়াল ধরলাম যে 2.23 থেকে বড়, তাহলে আমি কি ধরলাম? আমি ধরলাম 3.31 311, তারপর কি বললাম 3.341 ডট 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 ডট, দেখো আমি প্রথমে কি লিখলাম 3.31, এবার 311 3.341 এভাবে লিখবা, তাহলে এই জিনিসটাকে তুমি ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারবা না। তুমি যদি ভগ্নাংশ আকারে প্রকাশই করতে পারো তাহলে তো এটা মূলদ হয়ে যাবে, তাহলে কি মূলদ সংখ্যা তুমি বের করতে পারবা না? তো অবশ্যই এই জিনিসটা মাথায় রাখতে হবে, ডট ডট মানে অসীম পর্যন্ত। আবার আমি যদি ধরি b আরেকটা সংখ্যা, তাহলে দেখো এই যে 3 সংখ্যাটা কিন্তু 2 থেকে বড় আবার সাইড থেকে ছোট, তাহলে আমি কি লিখবো? আরেকটা সংখ্যা কি লিখতে পারি বলো তো? আমি যদি নেই এইভাবে, আবার সেম দেখলাম ধরো 3.57 577 5377 ডট 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 ডট, তাহলে কি হইতেছে দেখো এই সংখ্যাটা কিন্তু 2 থেকে বড় আবার 4 থেকে ছোট, তাহলে আমরা কি বলবো এখানে a ও b সংখ্যা দুটি বাস্তব সংখ্যা এবং উভয়ই কোন কি থেকে বড় বলো তো? আমরা কি বলবো 2.2360 এতগুলো নেই না, আর কমাই দিই ডট 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 6067 থেকে বড়, তাহলে আমরা গ্রেটার দেন দিলাম, তাহলে এ এ মানে কি 3.31 311 3341 ডট ডট ডট, কিন্তু কোন সংখ্যা থেকে ছোট? 4 থেকে ছোট। আবার এই যে 3, আবার সেম জিনিস 2.236067 থেকে কোন সংখ্যা বড়? এই যে এই সংখ্যাটা বড় 3.57 577 5347 ডট ডট ডট, কিন্তু 4 থেকে ছোট। দেখো ভালো করে, এই যে এই 2.236067 থেকে বড় কিন্তু 4 থেকে ছোট, এই সংখ্যাটা এটা থেকে বড় এটা থেকে ছোট, তাহলে তুমি কি বলতে পারো অবশেষে বলো তো? কি বলা যায়? তাহলে আমরা কি বলবো? তাহলে এখানে a ও b কে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না। ভগ্নাংশ আকারে তুমি চাইলে কি এটা কি ভগ্নাংশ, এগুলো অসীম, ঠিক আছে অসীম, কিন্তু একটা মানে অসীম সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারবা? পারবা? জীবনেও সম্ভব না। কোন জিনিস যখন অসীম থাকে সেটাকে তো ভগ্নাংশ আকারে প্রকাশ করার কোনো প্রশ্নই আসে না। তো a ও b কে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না, তাহলে আমরা কি বলবো? অতএব a ও b নির্ণেয় অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা। এখন এই নিয়মের সংখ্যা যদি আরো ম্যাথ আসে তাহলে কি তোমরা পারবা না? যদি আমি বলতাম তোমাকে ধরো 0.31 থেকে ও 0.93 এর মধ্যে দুইটা অমূলদ সংখ্যা লিখো, তাহলে 0.93 থেকে বড় হবে আর 0.31 থেকে বড় হবে আর 0.93 থেকে ছোট হবে, তাহলে আমি দুইটা সংখ্যা আমি দিলাম a সমান লিখো 0.4333 ডট ডট এভাবে নিতে পারবো। আরেকটা সংখ্যা দিলাম 93 থেকে ছোট হইলে তো হইছে, তো 0.898899 ডট 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 ডট, তাহলে বুঝো আমি আরেকটা एग्जांपल দিলাম, যে বললাম আমি তোমার 0.3 এবং 0.9 এর মধ্যে দুইটা অমূলদ সংখ্যা বের করো, তাহলে অবশ্যই 0.31 থেকে বড় হতে হবে আর 0.93 থেকে ছোট হতে হবে। আমি ধরলাম a সমান
0.43433 এটা কিন্তু অবশ্যই 0.3 থেকে বড়, আবার 0.93 থেকে ছোট। এইভাবে সেম ব্যাখ্যা দিবা। এই এটা সিকিউর জন্য, কিসের জন্য? সিকিউ কিংবা এমসিকিউ তো মাঝে মধ্যে আসতে পারে। ওকে, তাহলে আমাদের অফিসিয়ালি এই চ্যাপ্টার ক্লোজ। আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। 1 ঘন্টার ভিতরে আমাদের পুরো চ্যাপ্টার শেষ। এখন 1-2টা এমসিকিউ দেখানোর মাধ্যমে এই চ্যাপ্টার কমপ্লিট করব। যারা ক্লাসটা মিস করছেন, অনেক কিছু মিস করছেন, বিশ্বাস করেন অনেক কিছু মিস করছেন। লাইফ থেকে 2টা থেকে 3টা মার্ক, আবার অনেক সময় সৃজনশীলের ক নাম্বারে আসে কিন্তু এই চ্যাপ্টার থেকে। একটা চ্যাপ্টার যদি ইম্পর্টেন্টই না হইতো তাহলে তো অবশ্যই প্রথমে এই চ্যাপ্টারটা জীবনও দিত না ম্যাথ। অবশ্যই তোমার লাইফে এটা কাজে লাগবে, এজন্য এই চ্যাপ্টারটা তারা রাখছে। তো লাস্ট পর্যন্ত আমরা তুই একটা এমসিকিউ দেখবো। অনেকে সহজ জিনিস কিন্তু অনেকে বুঝে না, তারপর ক্লাস শেষ দিব। ওকে, এই একটা জিনিস তোমরা কি লক্ষ্য করছো? আমাদের কিন্তু মাত্র 55 মিনিট লাগছে। 55 মিনিটে বাস্তব সংখ্যা শেষ, বাস্তব সংখ্যা কমপ্লিট। মাত্র 55 মিনিট। অনেকে কিন্তু 55 মিনিট ঘুরে ঘুরে কি দেখতেছে? ইউটিউব রিলস দেখতেছে, কেউ নাটক দেখতেছে, কেউ এমনিতে ফাও গল্প করে নষ্ট করতেছে। কিন্তু যারা এই 55 মিনিট আমার সাথে ছিলে তারা অবশ্যই কি করবে? এই চ্যাপ্টার তাদের কমপ্লিট। তো জীবন যুদ্ধে কিন্তু তোমরা আগে থাকবা। ওকে, একটা দুটো এমসিকিউ দেখানোর পরে আমি শেষ করে দিব লাইভটা। তো তোমরা অবশ্যই বন্ধুদেরকে জানিয়ে দিও আমরা এই গ্রুপে ক্লাস নিব, নিয়মিত ওয়ান শট ক্লাস। আমাদের আগামী দিন ক্লাস হবে সেট ও ফাংশন। সেট ও ফাংশন এটা যদি আমি তোমার 1.5 ঘন্টা বা 2 ঘন্টা পড়াই তাহলে ফুল শেষ করে দিতে পারবো। ফুল একেবারে বেসিক টু মানে 0 টু ফ্লো। তো এমসিকিউ কি বলছে যে ধরো আমার বললো 1 পয়েন্ট ধর এমনি দিয়ে বললো আমার √, কথা 254 একটা সংখ্যা বললো, আর ধরো একটা সংখ্যা বললো 1.34 পৌনঃপুনিক। ঠিক আছে, বলছে এই সংখ্যাটার 4 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো। তো অনেকে কিছু আসলে বুঝে না, কি বুঝে না সেটাই জানে না ওরা। তো আমি এটা √, ক্যালকুলেটর দ্বারা তুলবো √254। তো তোলার পর আমার কি আসতেছে? 15.93 এমসিকিউর জন্য 73 ডট ডট আর অনেক কিছু আসতেছে। আর আসতেছে তোমার 7745। ঠিক আছে, এখন বলছে আমারে এটার 4 দশমিক ও 4 দশমিক পর্যন্ত মান নির্ণয় নাও। 4 দশমিক পর্যন্ত মান বের করো। এই যে √254 দিয়ে বলছে এটার 4 দশমিক স্থান পর্যন্ত মান নির্ণয় করো। তাহলে আমরা আনসারটা কি লিখবো জানো? দশমিকের আগে যা আছে তা লিখবো। দশমিকের পরে কয় ঘর নিব? 4 বলছে, 4 ঘর। তার মানে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 9373। এটা হবে এখন আনসার। যদি আমাকে 3 দশমিক স্থান পর্যন্ত বলতো তাহলে আমি 3টা নিতাম, যদি 2 দশমিক স্থান বলতো তাহলে এই যে 2টা নিতাম। বুঝলা? তবে এইখানে একটা ব্যতিক্রম আছে। সবাই আমরা জানি যদি ধরো 3.98 থাকে, 98 না, ধরো আমি ধরলাম 61, এই জিনিসটাকে আমরা ছোট করে লিখবো। তবে আমরা 3.0 দিলাম, 3.6 দিলাম। আমরা চাইতেছি 8 কে লিখবো না। তো আমরা জানি যদি কোন একটা সংখ্যা, সরি 8 না, এখানে 5 হবে। ধরো চাইতেছি যে 5 পর্যন্ত রাখবো, মানে 2 ঘর রাখবো, এই 8 কে বাদ দিব। তো তুমি যে ঘরে বাদ দিতে চাইবা ওই ঘরের পরে যদি যে সংখ্যাটা থাকবে সেটা যদি 5 থেকে বড় হয়, 5 এবং 5 থেকে বড় হয়, তাহলে তুমি এই যে সংখ্যাকে চেঞ্জ করতে চাইতেছো, যে সংখ্যা পর্যন্ত রাখবা সেই সংখ্যাকে এর পরের সংখ্যা লিখতে হবে। তার মানে হবে 3.66, কারণ এই যে 5 এর পরে যে 8 আছে এটা অবশ্যই 5 থেকে বড়। ঠিক আছে না? 5 থেকে বড়, এই জন্য। ওকে, তো 4 দশমিক স্থান, 3 দশমিক স্থান, 2 দশমিক স্থান তো বুঝতে পারছো। এখন যদি এইভাবে থাকে তাহলে আমরা কি করব? ওই যে প্রথমে আমাদের আগের মতো কাজ করতে হবে। কি করব? আমরা উপরে যা আছে তা হুবহু লিখবো, লিখলাম, বিয়োগ দিব। তো যাদের উপর কোনো গণিত নাই তাদেরকে আমরা কি দিব? বাদ দিয়ে দিব। তারপর আমরা এই যে নিচের ক্ষেত্রে দশমিকের পরের অংশ নিয়ে কাজ করব। তো দশমিকের পরে কয় ঘর আছে? 2 ঘর।
কিন্তু কয়টা সংখ্যার উপর পৌনঃপুনিক আছে? একটা সংখ্যার উপর, তার মানে একটা 9 দিব। আর একটা সংখ্যার উপর 9, তাই জন্য শূন্য। তার মানে দশমিকের পরের অংশ নিয়ে আমরা কাজ করব। নিচের ক্ষেত্রে কি করব আমরা? দশমিকের পরে যতটা সংখ্যার উপর পৌনঃপুনিক থাকবে ততটা 9 দিব নিচে, আর যাদের উপর থাকবে না তাদের জন্য শূন্য লিখবো। ওকে, তাহলে কি হইতেছে? 90 ভাগ 134 থেকে 13 বাদ দেব, কত হয়? 134 বিয়োগ 13, 121। 121। এখন 121 কে 90 দ্বারা ভাগ দাও, ভাগ 90। তাহলে আমার আসতেছে কত? 1.3444। 1.3444। এখন আমি কি তোমাকে বললাম 3 দশমিক স্থান পর্যন্ত মান নাও, তাহলে তুমি কি করবা? দশমিকের পরে 3 দশমিক বলতে 3টা গুণ নিবা। 344, এটা হলো আনসার। যদি বলতাম 4 দশমিক, তাহলে যে এইটুকু পর্যন্ত নিতাম। তো এটা বইয়ের কত নাম্বার নিয়ম? 19 নং। আমাদের বইয়ের অনুশীলনীর 19 নং এ এই ম্যাথ গুলো আছে। তো অফিসিয়ালি আমাদের এই বাস্তব সংখ্যা চ্যাপ্টারটি শেষ। যারা কষ্ট করে আমার সাথে 1 ঘন্টা ছিলেন তাদেরকে অনেক ধন্যবাদ। তোমরা, আশা করি তোমাদের ক্ষতি হয় নাই, তোমাদের 2-3 মার্ক তোমরা পেয়ে গেছো। আর আমার সাথে থাকবা, আমাকে সাপোর্ট করবা, ইনশাআল্লাহ নিয়মিত তোমাদের রেগুলার ক্লাস হবে। আগামীকাল ঠিক 8:30টায় আমাদের সেট টু ফাংশনের ক্লাস হবে। সামনে তোমাদের প্রি টেস্ট, এগুলো তোমাদের অনেক অনেক কাজে আসবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।